নমস্কার। বেশ কিছুদিন বিরতির পর আমরা আবার চলে এলাম কথায় কথায় নিয়ে। কথায় কথায় দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এমন একজন শিল্পীকে নিয়ে, যিনি বিশেষত রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করে চলেছেন দীর্ঘদিন ধরে। আজকের আমাদের অতিথি রয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সোহিনী মুখোপাধ্যায়। সোহিনী, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। সোহিনীর কথা একটু বলি। সোহিনীর বাবা গৌর ইন্দ্র, এই গৌর ইন্দ্র ছিলেন একসময় শুধু শান্তিপুর নয়, বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী। দূরদর্শনে সঙ্গীত পরিবেশন করেছেন, আকাশবাণীতে করেছেন এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গায় তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। শুধু তাই নয়, স্বনামধন্য সঙ্গীত শিক্ষকও ছিলেন তিনি। আমি সোহিনীকে একটু জানতে চাইছি, সোহিনী, এই সঙ্গীত জগতে তোমার কিভাবে প্রবেশ হলো? আমার প্রবেশ যদি বলে থাকেন, তাহলে সেটা হচ্ছে আমার যবে থেকে জ্ঞান বাড়িতে দেখছি গান, যবে থেকে জ্ঞান আমার তবে থেকে বাড়িতে গান বাজনা সর্বক্ষণের জন্য। এবং সেইভাবেই আসা, কেন আমাদের বাড়িতে প্রত্যেকে গান বাজনা করেন। তুমি হারমোনিয়াম বা গলা সাধা শুরু করেছো কত বছর থেকে? ওইভাবে তো সেভাবে করিনি কোনো দিন, কেননা আমি হারমোনিয়াম বাজাতে বাবা আমাকে কোনোদিন দেয়নি। এটা বাবার একদম নিষিদ্ধ ছিল। বাবা হয়তো বাজারে টাজারে গেলে মা আমাকে বলতো যে একটু ওই ভৈরব রাগের স্বরমালিকা কর, এরকম। কিন্তু সেটা বাবা আসলে, আমাদের বড় দরজা তো, সদর দরজা, দমাস করে যখন দরজাটা দিত, বুঝতাম বাবা এসে গেছে। বাবা সঙ্গে সঙ্গে বলতো, বাবা যেই আসতো আমি সঙ্গে সঙ্গে হারমোনিয়াম তুলে রাখতাম। কিন্তু বাবার কান তো সাংঘাতিক। বাবা বলতো, তুই হারমোনিয়াম নিয়ে বসেছিলিস না, কিন্তু এটা আর করিস না কোনোদিন, তুই বুঝতে পারছিস না তোর কত বড় ক্ষতি হয়ে যাবে। তা এখন কিন্তু সেটা আমি বুঝি। এইটা তোমার বয়সটা তখন কেমন? 6 বছর, 5-6 বছর। তার মানে 5-6 বছর বয়স থেকেই তুমি সঙ্গীতের জগতে চলে এসছো। একদম। যদিও তোমার জ্ঞান হয়েছে গানের সুরে। একদম। তাহলে তুমি তালিমটা নিয়েছো কার কাছে? তালিম যদি বলেন, আমি তালিম সেভাবে নিইনি। আমিও নিইনি, আমার দিদি সোমাও নেয়নি। আমরা দুজনাই, আমরা যে ঘরটায় থাকতাম, আমি আর মানি যে ঘরটায় থাকতাম, প্রথমে তো আমাদের অতগুলো ঘর ছিল না, পরে হয়েছে। কিন্তু প্রথম যে বাবার ঘরে যেখানে থাকতাম, সেখানে সর্বদাই বাবা, আমরা ঘুম থেকে উঠে দেখতাম বাবা গান গাইছে। ঘুম থেকে চোখ খুলেই দেখতাম বাবা গান গাইছে। মা নয়, মা তো সংসারের কাজ টাজ করতো প্রচুর, কিন্তু বাবা করতো সেইভাবে। আর বাবা এসে বলতো না যে তোরা বস গান কর, ওরকম না। আমি তো সর্বদাই আমি স্কুলে যেতাম, আমাকে দিদিমণিরা বলতেন, সোহিনী বৃষ্টি পড়ছে গান কর। আমি ওইভাবেই গান করেছি, ওইভাবেই তালিম, ওইটাই তালিম। আচ্ছা, প্রথম কোথায় গান করেছো মনে আছে? প্রথম আমার কম্পিটিশন যদি বলতে পারেন, গান করা তো স্কুলে করেছি, পাড়ায় সেভাবে গান বাজনা হতো না। বাবা পুরাণ পরিষদে বাবা করিয়েছে, এরকম করে বলতে পারি। তার আগে স্কুলে, তাই তো? তার আগে স্কুলে। তাহলে স্কুলে প্রথম যে গানটা করেছিলে মনে আছে? হ্যাঁ, একটু 2 লাইন করো। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। বাহ বাহ বাহ। এই যে গানটা তুমি করেছিলে, তখন তুমি কোন স্কুলে পড়তে? তখন প্রাইমারি স্কুলে, কবি করুণানিধান স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, মুন্সিপাড়া। আচ্ছা, বহু পুরনো স্কুল। হ্যাঁ, বহু পুরনো স্কুল। পরে তোমার এই যে পরবর্তী স্কুল কোনটা ছিল? সূত্রাগার গার্লস হাই স্কুল। স্কুল জীবনের কোনো বিশেষ ঘটনা তোমার? হ্যাঁ, স্কুল জীবনের বিশেষ ঘটনা হচ্ছে, আমি কালকেই একজন আমার টিচার, একজন ওই স্কুলেরই টিচার এসেছিলেন।
তার মেয়েকে আমাকে গান শেখা, মানে মেয়ে আমার কাছে গান শেখে। আমি জিজ্ঞেস করলাম যে রবীন্দ্র জয়ন্তী হয় এখনো? বললো না, এবার ছুটি পড়ে গেছে, হয়নি। কিন্তু আমাদের তা হতো না, আমাদের ছুটি যেদিন পড়তো সেই দিন আমাদের রবীন্দ্র জয়ন্তী হতো। এবং সব থেকে মজার কথা হচ্ছে, আমাদের স্কুলে এসে নোটিশ আসতো, রবিদা নোটিশ দিয়ে যেত যে যারা যারা গান করে তারা কিন্তু দ্বিতীয় ক্লাসের পরই নিচে নেমে যাবে। সেটা যে আমাদের কি আনন্দ হতো যে কি বলবো, পড়াশোনা করতে হবে না। আচ্ছা, সেইটা আমরা করতাম এবং দিদিমণিরা প্রচণ্ড ভালোবাসতেন। আমি গান গাইতাম, মানি গান গাইতো বলে আমাদের একটা আলাদা, আমাদের ভালোবাসা ছিল একটা আলাদা। আলাদা একটা চেয়ার থাকতো, মানে চেয়ার মানে একটা স্থান বলছি, হ্যাঁ সেইটাই বলছি। খুব ভালোবাসতেন এবং আমরা খুব আনন্দ করে এগুলো করেছি। এরকমও হয়েছে সূত্রাগার গার্লসে একটা অনুষ্ঠান, আমার বাবা আমাকে আমাকে নিয়ে বর্ধমান আমার পিস্তত মানে পিসিমার বাড়িতে চলে গেছি আমরা। ওখানে আমি শুনছি এখানে অনুষ্ঠান হবে, আমি মানে বাবার পায়ে ধরছি, বাবা তুমি আজকে নিয়ে চলো, আজকে অনুষ্ঠানটা। তাই এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি প্রীতি দিদিমণি ছিলেন, এখন মারা গেছেন। প্রীতি দিদিমণি বলছেন, সোহিনী এবার তো সব হয়ে গেছে, এবার আর তাহলে কম্পিটিশন হবে, তোমার আর নাম দিতে হবে না। না দিদিমণি, আমার গান তৈরি, আমি অতএব নাম দেবই। আমি নামও দিয়েছি, গান গেয়েছি, ফার্স্ট প্রাইজ নিয়ে তারপরে এসেছি। কোন গানটা করেছিলে? তখন গানটা করেছিলাম, ও করবো একটু? হ্যাঁ। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো না তার মূলের পরিমাণ, জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আহা, এটা শ্যামা নৃত্যনাট্যের উত্তীয়র গান। একটা কথা বলো, তোমার বাবা তো পিওর রবীন্দ্রসঙ্গীতে ছিলেন না, সব রকম গান, হ্যাঁ। আবার লোকসঙ্গীতেও যথেষ্ট সুনাম ছিল। হ্যাঁ, তোমার সঙ্গীতের বিহাই আর্টিস্ট ছিল বাবা। হ্যাঁ, একদম রেডিও টিভি দুটোতেই। একদম। তা তোমার এই রবীন্দ্রনাথকে আত্মস্থ করা মানে কিভাবে? সেটা বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে, আমার বাবার মানে আমাদের বাড়ি যেটা, সেখানে সবাই রবীন্দ্রনাথের গান গাইতো। এবং আমার প্রথম হচ্ছে আমার ঠাকুরদাদা। আচ্ছা। আচ্ছা, আমার ঠাকুরদাদার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র ইন্দ্র। উনি স্কুল টিচার ছিলেন, আবার লও পড়েছিলেন। খুব গুণী মানুষ, মানে সাংঘাতিক গুণী। উনি গান গাইতেন এবং ওনার 4 ছেলে, মানে আমার বাবা হচ্ছে সেজ, বড় যে বাসুদেব ইন্দ্র, মেজ জগদীশ ইন্দ্র, সেজ হচ্ছে গৌরীন্দ্র, ছোট সরজিৎ ইন্দ্র। 4 জনাই মানে মানে অত্যধিক গুণী। মানে আমার বড় জ্যাঠাকে শান্তিপুরের লোকে অত দেখেননি, কেন তিনি এখানে তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন। এবং সবথেকে যেটা বড় কথা, উনি রবীন্দ্রনাথ থাকাকালীন কিন্তু ওখানে পড়াশোনা করেছেন। আচ্ছা। এবং রবীন্দ্রনাথের মানে উনি কেঁদো ছিলেন, শ্মশানে গিয়ে পুড়িয়ে এসছেন ওনাকে। বাবা। হ্যাঁ, তার কথা বলি, তিনি 94, তার কথা একটু আসি। একদম। 94 বছর বয়সে তিনি মারা গেছেন। আমি কাশীকান্ত মৈত্রর জন্মদিন পালন হচ্ছে চেতনাতে, আমাকে ডাকা হয়েছিল, আমাকে আর মেজ জ্যাঠা মানে জগদীশ ইন্দ্র। আমার মেজ জ্যাঠাও শান্তিনিকেতনে পড়াশোনা, মানে আমাদের বাড়ির বহু মানে অনেকজন শান্তিনিকেতনে। আচ্ছা, তা মেজ জ্যাঠা আমাকে খবর দিলেন যে বাবলি তুই চলে আয় ওখানে, আমি গান গাইবো, তুই আমার সঙ্গে, আমরা ডুয়েট গান গাইবো। তা আমি বললাম যে ঠিক আছে। তা আমি গাইলাম জ্যাঠাবাবুর সঙ্গে। তা জ্যাঠাবাবুর তো মানে আমরা যেমন কি স্বরলিপি তুলে গান, আমি মেজ জ্যাঠার কাছে অনেকদিন গান শিখেছিলাম, বেশ কিছুদিন। এবং জ্যাঠাবাবু আমি যেতাম, দিয়ে আমাকে বলতেন, সব থেকে জ্যাঠাবাবুর আনন্দ হচ্ছে আমি হারমোনিয়াম বাজাই না, এটা একটা বিশাল আনন্দ। আচ্ছা, আমি গিয়ে যেই যেতাম আমাকে বলতেন যে
বাবলি হারমোনিয়াম তো দরকার লাগবে না তো। আমি বললাম না, স্বরলিপি বইটা নিয়ে আয়। স্বরলিপি বইটা নিয়ে আসলাম, নিয়ে এসে বল কী গান শিখবে। আমি তুমি যেটা দেবে সেটা, মানে বলার ক্ষমতা নেই যে আমি এই গানটা তুলবো, সেটা বলতে পারতাম না। তা আমি বললাম যে তুমি যে গানটা দেবে আমাকে, আমি সেই গানটা শিখবো। তখন বলছেন যে ঠিক আছে নে তাহলে। অবশ্য দাঁড়া, আমার গানটা তোলা নেই। উনি বলছেন আমার গানটা তোলা নেই। উনি স্বরলিপি এরকম করে ফেলে সারগাম করে নিচ্ছেন আগে, আমার গায়ে কাঁটা দিচ্ছে বলছি, সারগাম করে নিচ্ছেন এবং সারগাম করে তার তলায় গান বসিয়ে দিচ্ছেন, বসে আমাকে করাচ্ছেন একদম ইনস্ট্যান্ট। তা আমাকে গল্প করেছিলেন, বললেন আমরা শান্তিনিকেতনে এখন তো অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে রবীন্দ্রনাথের গান হচ্ছে। তা উনি আমায় বলেছিলেন, বড় জ্যাঠাও গল্প করেছিলেন যে আমাদের কোনো দিন হারমোনিয়াম বাজাতে দেয়নি। স্কুলে যেমন বেঞ্চ থাকে না, তেমনি বেঞ্চ ছিল, বেঞ্চে বসে আমরা শুধু এরম করে করে তালিটা দিতাম, মানে তালটা রাখার জন্য, আর সারগাম করতাম, গান গাইতাম। ওইভাবেই তোলা, ওইভাবেই তোলা। মানে কতখানি একটা গানের মানে ওপর দখল থাকলে তবে এই ওই জায়গাটা ধরনের করা ওই যায়। জায়গায় একদম। পৌঁছানো যায়। একদম। রবীন্দ্রসঙ্গীত বাড়িতে পিসিমারাও গাইতো। পিসিমা মারা যাওয়ার, আমার বাবার কয়েকদিন পরেই মেজো পিসিমা মারা গেছে। মেজো পিসিমা সুন্দর গিটার বাজাতেন। আমার ঠাকমার কথা যদি একটু বলি, ঠাকমা ঠাকুর ঘরে, ঠাকমার খুব ইয়ে ছিল, মানে মানে খুব নিপুণ কাজ ছিল। ঠাকমা গান গেয়ে গেয়ে ঠাকুরকে ইয়ে মন্ত্র পড়া, ওই রকম যে মন্ত্র বলে ওইসব না, গান গান, গাইছে, গান। চন্দন বাড়ছে, গান গাইছে, প্রসাদ দিচ্ছে ঠাকুরকে, এরকম। এবং আমার ঠাকমার খুব অহংকার ছিল। অহংকার ছিল একটি কারণেই, তার 4 ছেলেকেই মানে মানুষের মতো মানুষ করতে পেরেছে। তা আমি ওই কথাতে আবার আসি, চেতনাতে গিয়ে আমি যখন গান গাইলাম মেজো জ্যাঠার সঙ্গে, তারপরেই আমি সূত্রাগড়ে আমার বাপের বাড়ি, আমি গিয়েছি। তা বড় জ্যাঠা আমাকে বলছেন, তখন ওপরে লন্ডন থেকে তখন চলে এসছেন, রিটায়ার করার পর বাড়ি অন্ত প্রাণ ছিলেন, অত বছর ওখানে থেকেছেন, কিন্তু মানে বাড়ি পাগল, নিজের বাড়ি। তার জন্য একতলা দোতলা উনি এসে 3 তলাটা করলেন নিজের থাকার জন্য। স্ত্রী 52 বছর বয়সে মারা গেছে শান্তিপুরে এসে। বাবা। আচ্ছা, এবার বড় জ্যাঠাকে আমি বললাম, বড় জ্যাঠা বললো তুই এত দেরি করলি কেন বাবলি আসতে। আর বড় জ্যাঠা সিনেমাও করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে, আচ্ছা। মানে সুপুরুষ ছিলেন। আমি বড় জ্যাঠাকে মাঝে মাঝেই বলতাম, তোমাকে তো একদম উত্তম কুমারের মতো দেখতে। বলতো হ্যাঁ অনেকে বলে, এরকম খুব সুন্দর দেখতে ছিলেন। তা আমি বললাম যে এরকম জানো তো আজকে কাশীকান্ত মৈত্রর এরকম জন্মদিন ছিল, আমি আর মেজো জ্যাঠা গান গেয়েছি। কি তুই আর গোপাল, মানে গোপাল হচ্ছে জগদীশ ইন্দ্র, মানে মেজো জ্যাঠার না ডাক নাম গোপাল, তুই আর গোপাল গাইলি। আমি বললাম হ্যাঁ। আমাকে বললো গীতবিতান দে। আমি গীতবিতান দিলাম, বস তুই আমার পাশে। আমি বসলাম। তুই আর আমি করিনি, তাহলে ও যখন করেছে তোর সঙ্গে আমি আর তুই করিনি। আমি সত্যি একটু মানে ইয়ে কথা বলছি না, পাশের ঘরে যদি কেউ আপনারা থাকেন, বড় জ্যাঠা গান গাইছে, মনে হচ্ছে একটা 24 বছরের ছেলে গান গাইছে। এইরকম। তখন বয়স কত ওনার? তখন বয়স 90 ওপর। 90 বছরে 24 বছরের মতন হ্যাঁ, গলা। 90 বছরে 3 তলা থেকে 1 তলায় নামতেন, 1 তলা থেকে 3 তলায় উঠতেন, কোনো হাতে ইয়ে না। 13 বছর বয়স থেকে যোগা করে। বড় মার, আমাদের বাড়ির বলতে গেলে তো সকলের বলতে হবে, বড় মার হচ্ছে ডেড বডি পড়ে রয়েছে, নিয়ে যাবে। তখন আমি গিয়ে বললাম যে বড় জ্যাঠা তুমি নাবো নিচে, এরকম নিয়ে তো যাবে। তা বলছে দাঁড়া আমি ব্যায়ামটা করে নিই। বাবা। এবং সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ি সাজানো, নিচে ঠাকুর ইয়ে হচ্ছে, নিচে সরস্বতী পুজো হচ্ছে, সমস্ত সাজানো, সব আঁকা টাকা। আমাদের তো ঠাকমার নামে একটা স্কুল আছে, উষা কেজি নার্সারি স্কুল, ওটা তো ঠাকমার নামেই। তখন কিন্তু ডেড বডি এলো পুরো, মানে বাপের বাড়ি গিয়েছিল, হাঁটতে হাঁটতে এসছে, মানির কাছেই মারা গেছে। তা জ্যাঠাবাবু খুব ইয়ে ছিল, কারণ জ্যাঠাবাবুর থেকে 15 বছরের ছোট
বড় মা ছিল। আচ্ছা। কিন্তু জ্যাঠাবাবু ট্রিপল MA, আর বড় মা ক্লাস 4 অব্দি পড়াশোনা করেছিল। এর বিয়ে হওয়ার কারণটাও আছে, বিশ্বাসপাড়ায় বাপের বাড়ি ছিল বড় মার। বড় মাকে দেখতে গিয়েছিল বাবা, আমার বাবা মানে গৌরীন্দ্র। বড় মা একটা গান শুনিয়েছিল, বলেছিল, বড় জ্যাঠা বলেছিল একটু পড়াশোনা গৌর জানলে আমি বিয়ে করবো। বললো না, বৌদি গান জানে, তখন থেকে বৌদি গান জানে, তোমার বিয়ে করতে হবে এনাকে। বাবা এতটা আগ্রহী ছিলেন। আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ, এই যে তোমার বাবা সঙ্গীত শিল্পী, মা সঙ্গীত শিল্পী, বাড়ির অন্যান্যরা, একটা শিল্পী পরিবার। হ্যাঁ, বিশাল। এই শিল্পী পরিবারে তুমি কি দেখেছো যে বাইরের কোনো শিল্পী তোমাদের বাড়িতে আসতেন, বিশিষ্ট শিল্পীরা, এরা মনে আছে কারো? হ্যাঁ, একটু বলো। যেমন দীপঙ্কর চট্টোপাধ্যায়। আচ্ছা। দীপঙ্কর চট্টোপাধ্যায়কে চিনবেন বলে এমনি করে বললেন, সুচিত্রা মিত্রর নিজের বোনের ছেলে। আচ্ছা। দীপঙ্কর চট্টোপাধ্যায় বহুবার এসছেন, এবং উনি একবার ট্রেন ফেল করেছেন, এসে অনেক রাত হয়ে গেছে, স্টেশনে ঘুমিয়েছেন, মানে স্টেশন মাস্টার ওনাকে ঘুমোতে দিয়েছেন, ভোরবেলা আমাদের বাড়ি এসছেন। আর চৌধুরী এসছেন। এবং আমার সব থেকে হচ্ছে মায়ের তরফে, এবার একটু চলে যাই, মা তো বিশাল ছিলেন গুণী, আমার মা শ্যামা ইন্দ্র, আগে শ্যামা বাগচি ছিলেন। আচ্ছা, তা মা তো জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে গান শিখেছেন। আমি জ্ঞানপ্রকাশ ঘোষের কথাও ছেড়ে দিলাম, মা যেখানে মানুষ হয়েছে সেটা হচ্ছে ডাক্তার অমিয়নাথ সান্যাল, কৃষ্ণনগর। তার বাড়িতে মানে হারমোনিয়াম বাজনার কোনো ব্যবস্থা ছিল না, এবং আধুনিক গান অন্য কোনো গান হবে না, শুধু ক্লাসিক্যাল। এবং মাকে বলতো ডাক্তার রবীন্দ্রনাথ সান্যাল মানে দাদু, মার পিস্তত জ্যাঠামশাই। আচ্ছা, মাকে বলতেন যে তুই তো লতা মঙ্গেশকর, মাকে বলতেন। মার গলা এত ভালো ছিল, মাকে প্রচুর, মা ঠুমরি, ক্লাসিক্যাল গান সব শিখেছে। তার বড় মেয়ে হচ্ছে রেবা মুহুরী, উনি বহুবার আমাদের বাড়িতে এসছেন, যিনি শতরঞ্জকে খিলাড়ি, জয় বাবা ফেলুনাতে সত্যজিৎ রায়ের সঙ্গে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বেটুন মাসির থিয়েটার রোডে থাকতেন। বেটুন মাসির বাড়ি মানে রেবা মুহুরী, বেটুন মাসির বাড়িতে মা গেছে, মাকে তো গেলে তো আটকে দিত, মানে এটা ওটা বলে আটকে দিত, ট্রেন চলছে না, হ্যান করছে না, ধ্যান করছে না, সামা তুই থেকে যা, এরকম বলে। তা মা তখন এরকম বলেছে, মা বললো চ, বেটুন মাসি বলেছে চ তোকে এক জায়গায় নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। তা মা বলছে কোথায় যাবেন রেবাদি? তা বলছে না, চ না, তোকে আমি তুই গিয়ে দেখতে পাবি। মা বলে যাচ্ছি যাচ্ছি। গিয়ে নামলাম একটা বাড়িতে, বিশাল বড় দরজা, উঠছি, বড় বড় সিঁড়ি, মানে বড় বড় সিঁড়ি, ছোট সিঁড়ি না, বড় সিঁড়ি, উঠছি। উঠে মা বলছে দূর থেকে দেখছি একজন প্রায় 6 ফুটের ওপর লম্বা এক ভদ্রলোক বেটন দিকে বলছে, আরে মিসেস মুহুরী আসুন আসুন আসুন। সামনে গিয়ে দেখি সত্যজিৎ রায়। বাবা। আর মার প্রচুর গুণী মানুষের সঙ্গে মার সান্নিধ্য হয়েছে। মা মানে হচ্ছে শচীন দেব বর্মন জ্যাঠামশাইয়ের কাছে যেতেন, যে কি না অনুষ্ঠান করবেন নমস্কার করে, সন্ধ্যা মুখোপাধ্যায় উনি গিয়েছিলেন, ওনার বাবা গিয়েছিলেন যে ঠুংরি শেখানোর জন্য, উনি শেখাননি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেখাননি। বহু ইতিহাস তোমাদের পরিবারকে ঘিরে হ্যাঁ, রয়েছে। মঞ্জু মাসির কথা একটু আসি। হ্যাঁ, মঞ্জু মাসি হচ্ছে আমার মার ওই যে বেটুন মাসিরই সেজ বোন, মানে রেবা মুহুরীর সেজন্য। হ্যাঁ, বলছে বেনারস থেকে এক মিউজিক থেকে মা এসেছেন, এক ওনার প্রিন্সিপাল এসে মা বেটন মাসি, এই বেটন মাসি নেই ওখানে, মঞ্জু মাসি আর বৈজু মাসি। বৈজু মাসি হচ্ছে এখনো দিল্লিতে, উনিই বেঁচে আছেন একমাত্র, বৈজু ভট্টাচার্যা। বৈজু মাসি বেঁচে আছে। বৈজু মাসি এরকম তবলায় বসতো, শ্যামা গান কর, আমি তবলা বাজাচ্ছি। আর মাদের তো হারমোনিয়াম টারমোনিয়াম দেবেন না জ্যাঠামশাই। ও আরেকটা কথাও বলবো, আসি। তা মা বলছে আমি গান গাইছি, আর সঙ্গে সঙ্গে বৈজুদি বললো, শ্যামা দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে আমি একটা গান তোকে সুর করে দিই, একটা সুর করি। উনি করছেন সুর, সঙ্গে সঙ্গে একটু একটা লাইন করবো, অবশ্যই। একটা ভজন, কিন্তু ঠুংরি ভাঙা ভজন।
बस मोरे मैं नैना में नंदला सावरी सूरत मोहनी मूरत सावरी सूरत मोहनी मूरत मैं नैना में दिशा मैं नैना में नंदलाल नंदलाल बस मोरे मैं नैना में नंदलाल नंदलाल बस मोरे मैं नैना में नंदलाल। একটা কথা বলি, এই যে তুমি খালি গানে মানে খালি গলায় গান করো, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, হারমোনিয়াম নেই, এবং এই গান সুরের লোকে মোহিত হয়ে শোনেন। আর এখন রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন ধরনের মিউজিক ব্যবহার হচ্ছে, এটাকে তুমি কিভাবে দেখো? হ্যাঁ, আমি একদমই পছন্দ করি না, জানেন তো। রবীন্দ্রনাথের গান আমি সর্বদা আমাদের বাড়িতে তো সর্বদা গান বাজনা হতো। এই যে বড় জ্যাঠা তো হারমোনিয়াম বাজাতো না, কিন্তু এত সুরে গাইতো। মেজো জ্যাঠা তো হারমোনিয়াম নিতেন না, কোনো সময় হারমোনিয়াম নিয়ে না, এমনি করা হতো। কিন্তু এখন তো এটাকে একটা বিশাল সাপোর্ট তো। এটা রবীন্দ্রনাথের এইসব যে মিউজিক দিয়ে যে গানগুলো, এই যে মনোমোর মেঘেরও সঙ্গী গানটা, যখন মিউজিকটা মানে প্রথম হচ্ছে, আপনি বুঝতে পারবেন ওটা ওই গানটা হবে, ওটাকে একটা করে দিচ্ছে একদম। আমি তো একেবারে আমি মেয়েদেরও বলি যে তোরা তানপুরারও দরকার নেই। আমি তো কোথাও, মা আমাকে শুধু বলতো মারা যাওয়ার আগে, বাবলি একটা সুরের কিন্তু দরকার হয়, তুই কিন্তু একটা সুর কিছু সাপোর্ট নিস, কিন্তু আমার নিতে হয় না। আমাকে বাবাকে যখন বলতাম, বাবা তুমি যে আমাকে এরকম হারমোনিয়াম বাজনা শেখাচ্ছ না, এবার তাহলে তুমি সবসময় তো আমার সঙ্গে থাকবে না, আমি এটাই বলতাম। আমি কি করে করব? বলতো, শোন, তুই যে এটা করছিস না, এটা যে তোর কত উপকার হচ্ছে তুই জানিস না, তুই যাকেই বলবি সেই তোর সঙ্গে বাজাতে আসবে। একদম। এটাই বলতাম। এই যে তুমি বললে স্কুল হয়েছে তোমার সূত্রাগড় গার্লস, তার আগে কবি করুণানিধান স্কুল, স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সূত্রাগড় গার্লসের পর কোথায় গিয়ে মানে পড়াশোনা? কলেজ, শান্তিপুর কলেজ। সেই পরিমণ্ডল বা সেই সময়কার কিছু কথা? হ্যাঁ, সেখানেও কম্পিটিশন হতো, আমি নাম দিতাম। আমি সবটা বিষয়ে নাম দিলে সব ইয়েতেই ফার্স্ট। আমি একটা কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে, এই কথাটাই বলবো, আমার একটা পুরনো বন্ধুর এই কথাটা আসবে, ওকে আনা উচিত। আমি প্রথম কম্পিটিশান করি ক্লাস 5। বাবা আমাকে বললেন যে, বাবলি, পাঠচক্র ক্লাব থেকে এই সমস্ত ফর্ম দিয়ে গেছে, ওখানে তুই নাম দিবি। আমি তো প্রথম অবাক, কারণ আমি দেখে গান করি, তারপরে ওরকম করে বাবা বললো, না, আমি তোকে করিয়ে দেবো, তুই গান গাইবি মহাবিশ্বে মহাকাশে। আর হচ্ছে গানটা একটা নজরুল আছে, বসন্ত রাগের ওপর, এলো এই বনান্তে পাগল বসন্ত। এই দুটো গান বাবা আমাকে শিখিয়ে দিল। আমি এটাকে একটু গল্প আকারেই বলি। এটা হচ্ছে, আমি এলাম, বাবা তো আসবে না, বাবার প্রচুর তখন ছাত্রছাত্রী, সব নাম দিচ্ছে। আর আপনি চিনবেন খুব ভালো করে মৌসুমী পুতুতুন্ডু, আমরা ছোটদের গ্রুপে তখন নাম দিতাম একসঙ্গে, আমি, তারপর আরও অনেকে ছিল। যাই হোক, আমি প্রথমটা গাইলাম মহাবিশ্বে মহাকাশে। বাবা রেডিওতেও আমি গেয়েছি, আমি যৌবানীতে ক্লাস 8 থেকে গান গেয়েছি, 25 বছর অবধি, বিয়ের পরও। আচ্ছা, তখন ওই মহাবিশ্বে মহাকাশে বাবা এই গানটা আমাকে তুলিয়ে দিল, করলে আমি তো করলাম, এসে পাঠচক্রে করলাম। রবীন্দ্রভারতী থেকে স্বামী স্ত্রী এসেছিলেন, কিন্তু ওনারা দুজনাই ওখানকার টিচার,
মানে ইয়ে প্রফেসর। আচ্ছা যাই হোক, আমি গান গাইলাম মহাবিশ্ব মহাকাশে, ছোটদের গ্রুপে গেলাম এলোই বনান্তে পাগল, ওটা অসাধারণ গান, ওটা একটু করবো। একটু একটু। আচ্ছা। এলো বনান্তে পাগল বসন্ত, বনে 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 রং সে ছড়াই, চঞ্চল তরুণ দুরন্ত এলো বনান্তে পাগল পাগল বসন্ত। আজকে গলার অবস্থা খুব খারাপ। আখতারি ভাইয়ের কোনো গান তুমি করেছো? না। করোনি। এইবার একটা কথা তুমি বলো, কলেজ জীবন গেল, তোমার কম্পিটিশন গেল, তারপর এই খোলা মঞ্চে অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়াটা। আচ্ছা, আমি পাঠচক্রের কথাটা না শেষ করিনি, ওটা আমি একটু বলি। বলো। ওটা একটু মজার কথা। আচ্ছা, এইবার তো দুটো গান আমার গাওয়া হয়ে গেছে। আমাকে অলোক সাহা গান গাইতে মনে আছে আগে। আচ্ছা, অলোক সাহা আমাকে আমার মানে মামার বাড়িতে আমাকে পৌঁছে দিল। আর বড় মামা তো আমাদের মামার বাড়িতে, আমাদের একটা বিশাল মামার বাড়িতে আমাদের সবাই এত ভালোবাসতো, ওটা একটা আমাদের একটা আলাদা মানে জায়গা ছিল। তা মামার বাড়িতে বড় মামা বগলা বাগচি, বড় মামা আমাকে বললো যে আমি তোকে নিয়ে যাব বিকেলবেলা। আমি বললাম বিকেলবেলা আমার গান নেই, আমাকে ওই কম্পিটিশানে কিছু হয়েছে কিনা আমি একটু জানতে যাব। এই তারপর তো এসে আমি এরকম বসেছি, কেউ নেই, আমি বড় মামা আর দু একজন পেছনে বসেছে। রথিন বসা পাঠচক্রে। রথিনদা আমার কাছে এলেন, সোহিনী বড়দের গ্রুপে নাম দিসনি? আমি বললাম না, বড়দের গ্রুপে নাম দেবো কি, বড়দের গ্রুপের বাবার সমস্ত ভালো ভালো ছাত্রী, তারপরে মানি নজরুল গীতিতে নাম দিয়েছে, মানি মানে আমার দিদি, আমি তো ওখানে নাম দেবো না। তখন বলছে যে ও আচ্ছা, চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে তুই বড়দের গ্রুপে নাম দে। তা আমি তখন বলছি যে বড়দের গ্রুপে নাম দেবো কেন, আমি তো দিতে পারবো না, আমি কেন দেবো, আমি এরকম করছি। আর আমার বড় মামা তত বলছে তুই বাবলি নাম দিয়ে দে। আবার আমি এখন তো আমাদের গান শেখাই, আমি তো একটা গান শেখাই, সেখানে প্রত্যেক সপ্তাহে একটা করে গান দিতে হয়। যেসব বাবারা মারা খুব সিনসিয়ার, তারা তো গানটা করিয়ে নিয়ে আসে, গানটা ভালো করলে তো আমাকে আরেকটা গান দিতেই হবে, সেটাই তো। কিন্তু সেটা যে কতখানি ক্ষতিকর ব্যাপার, সেটা আমি বললে হয়তো ওরা শুনবে না। এরপরে আবার ওখানে চলে গেলাম, যাচ্ছি কথাটা বলি। তখন আবার রথিনদা আমার কাছে এসছে, বা সোহিনী তুই নাম দে বাবা, ঠিক এরকম করে। আমরা তখন অনেক ছোট, ক্লাস 5-এ পড়ি প্রথম। তখন আমি বলছি যে রথিনদা আমি তো আর গান জানি না, একদম সত্যি কথা। আমি বলছি যে আমি তো আর গান জানি না। তো বলছে গান জানিস না মানে? আমি যে সকালবেলা যে দুটো গান গেয়েছি ওই গান দুটোই জানি, আর তো জানি না। তখন রসিনদা দেখলাম চলে গেলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর ঘুরে এসে বলছে আমি বাবলি, সোহিনী জাজ বলছে তোকে নাম দিতে। আমি ও বলছে আমাকেও বারবার উনি পাঠাচ্ছেন, তোকে নাম দিতে বলছেন, তুই নামটা দে। আমি তখন বললাম আপনি গিয়ে জিজ্ঞেস করুন সকালবেলার গানটা হবে কিনা, তাহলে আমি নাম দেবো ছোটদের গ্রুপে, বড়দের গ্রুপে আমি দেবো না, কেন মানি ওখানে নাম দিয়েছে, আমি ওখানে দেবো না। তা বলছেন যে ঠিক আছে তুই ছোটদের গ্রুপে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন ওটাই হবে। আচ্ছা, এবার ওটাই করলাম। এইবার কত তখন সাথীদি নুপুরদি বাবার মানে সাথী বাগচি, শান্তি বাগচির মেয়ে, ওরা আরো সমস্ত প্রচুর ভালো ভালো সমস্ত। তখন আমি তখন বললাম যে ঠিক আছে, এবার যখন রাত্রির 11টার সময়, তখন তো ছুটিও হতো, ওগুলো হচ্ছে কম্পিটিশান, ওই হচ্ছে কম্পিটিশান হতো। আমাকে তখন বলছেন যে এরকম
এইবার তো নাম ঘোষণা হবে, আমার দেখি বাবা তখন ওই যে বুড়োদার দোকান আছে না, মুখার্জিদের দোকান ছিল, ঠিক অপোজিটে বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, কেন মা রবিবার করে বাবা ক্লাস করতে আসতো, আর বাবা তো রোজই ক্লাস, বাবার অনেক দূরে দাঁড়িয়ে আছে। আমি ডাকছি, ও বাবা এসো, বলে না ওখানে আমি ঢুকবো না, ঠিক এরকম করে। তা ঘোষণা করা হলো, আমি বড়দের গ্রুপে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট, নজরুলে ফার্স্ট, মানে ছোটদের গ্রুপে, আর বড়দের গ্রুপে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট, আর মানি নজরুলে ফার্স্ট। বাবা, মানে একটা পরিবারের মধ্যেই সব পুরস্কার চলে গেল। হ্যাঁ, তারপরে তো অভিজিৎ দাও নাম দিত, অভিজিৎ দা তো মারা গেল, অভিজিৎ দা, মাধুরী দি, মেজুজাটা, দুই মেয়েই দুর্ধর্ষ গাইতো, দারুণ। মানে এক্ষুনি যদি গান গাইতে বলা হয়, ও খালি গলায় গাইবে, আর দরাজ গলায় গাইবে ওরা। ওদের আমাদের বাড়িতে প্রত্যেকে, আমার মনে হয় এখনো যদি কেউ জন্ম নেয় সেও গানটা গাইবে, একদম সত্যি কথা, মানে সত্যি, মানে এখনো যদি কেউ জন্মায় ওই বাড়িতে সেও গান গাইবে, সুরের একদম একদম সুরের বাড়ি। তা বলো তুমি, প্রথম ফাংশন অর্থাৎ খোলা মঞ্চে অনুষ্ঠান কোথায় করলে? খোলা মঞ্চে অনুষ্ঠান হচ্ছে আমাদের সব পেয়েছির আসর ছিল, পার্থ চক্রবর্তী উনি করতেন, এবং ওখানে 7 দিন ধরে অনুষ্ঠান হতো, 7 দিন ধরে আমরা ওইখানেই ফার্স্ট আমাদের গান, আমি মানি সব গাইতাম। মানি অবশ্য খুব ছোট থেকে মানি হারমোনিয়ামটা বাজাতে পারতো। একটা মজার কথা বলবো, আচ্ছা, সেটা হচ্ছে বাবার তো তখন প্রচুর ছাত্রছাত্রী, আমাদের রোজই নেমন্তন্ন। আমি মানি গিয়েছি, মা ওখানে বসে আছে পাশে, মানিকে গান গাইতে বলা হলো, মানি সঙ্গে সঙ্গে গান গেয়ে দিল, মানে আধুনিক গান সঙ্গে সঙ্গে। এইবার ওরা বললো, বাহ মানি তুমি কি ভালো গাও, হ্যান ত্যান। এবার যেই ভদ্রমহিলা ঘর থেকে চলে গেছে, এক ধাক্কা দিয়ে মানিকে বললাম, এই বল আমি গান গাইতে পারি, হ্যাঁ বল আমি গান গাইতে পারি। তখন মানি তো একটু গোবেচারি ছিল, ও তাড়াতাড়ি করে ভদ্রমহিলা যে এসে বলছে, আমার বোনও গান জানে, বলছে তাই নাকি, ওমা করো। তখন আমার 2টো গান ছিল, একটা হচ্ছে হরিদাসের বুলবুল ভাজা, আর একটা হচ্ছে মার ঝাড়ু মেরে ঝেঁটি বিদে। একটা করতে হবে, যে কোনো একটা, যে কোনো করতে হবে। হরিদাসের বুলবুল ভাজা বলি, কিন্তু 2 লাইন করতে পারবো, কথাও ভুলে গেছি একদম, তখন কত ছোট। 2 লাইন, সবিতা চৌধুরীর মার ঝাড়ু মার। হ্যাঁ, হরিদাসের বুলবুল ভাজা, টাটকা খাজা খেতে মজা, হরিদাসের বুলবুল ভাজা, টাটকা খাজা খেতে মজা। এই গানটা উনি শুনলেন, শুনে কি বললেন? বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তখন আমার শান্তি। তখন বাবা তো আমাকে, আমার কথা স্পষ্ট মানে হতো না, তারপরে কথা ভুল বলতাম, যখন বাবা কম্পিটিশনে এরকম নাম দিল, তারপরের বছর আবার পাঠচক্রে নাম, এটা আমি বলি, আমার বান্ধবীর কথা নিয়ে আসি, যাচ্ছি আমি আর কৃষ্ণা চক্রবর্তী, আচ্ছা, ও তো আমার খুব মনের একজন বন্ধু এখনো পর্যন্ত। আচ্ছা, ও আর আমি যাচ্ছি, আমাকে কৃষ্ণা বললো, বাবলি কি গান গাইবি? আমি বললাম যে আমি অরুণকান্তিকে গো যোগী ওই গানটা গাইবো, নজরুল, আর আমার জীবনপাত্র চলিয়া গাইবো। এবার তো বাবা তো গান পাল্টে দেয়নি, বাবা তো আগের গানই জানি, ওকে তো মিথ্যে কথা বললাম। এবার যখন স্টেজে আমি গান গাইতে উঠেছি, যখন ওই গান আগের গানই গাইছি, আগের বছরেরই গান, ও আমার দিকে বড় বড় চোখ করে, আর আমি না সেই ওকে ওর দিকে এমন করে তাকাচ্ছি যে কিছু মনে করিস না, আমি তোকে মিথ্যে কথা বলেছি। মানে চোখে চোখে হচ্ছে এগুলো। বাবা বলতো শোন, আমি যখন বলতাম বাবা তুমি আমার গান পাল্টে দাও এবার, তখন বাবা বলতো শোন, ওই হেমন্ত মুখোপাধ্যায় রানার গান সব জায়গায় গিয়ে গায়, একটা গান তুই যদি সমস্ত জায়গায় গাস, সেই গানটা যে তোর গলায় কিভাবে বসবে তুই জানি না। যার জন্য ফার্স্ট আমি গান গাইলাম মহাবিশ্ব মহাকাশে, একদম ছোট থেকে এখন। এই প্রথম মানে এসেই আমি গাইলাম যেটা মহাবিশ্ব মহাকাশে ফার্স্ট গান। এই তা এটা তো হলো, এরপরে তুমি কলেজ জীবন থেকে তোমার আবার নতুন সংসার, তার মাঝে প্রেম ভালোবাসা। হ্যাঁ, প্রেম ভালোবাসা তো রজত মুখার্জির সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর সঙ্গে প্রেম হয়েছে, এবং এটা কি কলেজ জীবন থেকে? না, কলেজ থেকে তো ও বেরিয়ে গেছে তখন, ও তো অনেক দিন আগে বেরিয়ে গেছে, ওর সঙ্গে তো আমার একটু বয়সের ডিফারেন্স আছে। আচ্ছা, ও তো তখন বেরিয়ে গেছে, কিন্তু সেইভাবে নয়, আমি বলি এটাও গানের ব্যাপার, সেটা হচ্ছে প্রথম ওই যে আপনার দুর্গা ঠাকুর
কালী মুখার্জির মাঠে প্রথম দুর্গা ওদের, যেটা এখনো হচ্ছে। মানে প্রায় কালী মুখার্জির মাঠে বাবা আমাদের নিয়ে আসলো, বললো ওখানে প্রথম ইয়ে হবে, দুর্গা পুজো হবে, তোকে গান গাইতে হবে বাবলি। আমি বললাম, কি গান গাইবো? না, বাজলো ওই গানটা, বাজলো তোমার আলোর বেনু। ওই গানটা গাইলাম আমি পঞ্চমীর দিন। ওই গানটা একটু 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 এক লাইন করো। করছি, অল্প একটু করি। হ্যাঁ হ্যাঁ, এক লাইন। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আহা, আজ প্রভাতে যে সুর শুনে খুলে দেন বাজলো 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 তোমার আলোর বেনু। আহা, এই গানটা গাইলে তারপর এটা গাইলাম পঞ্চমীর দিন। ওদের অনুষ্ঠান হলো আবার অষ্টমীর দিন, আবারও হলো অষ্টমীর দিন। অষ্টমীর দিন গাইলাম হচ্ছে ওই যে মাগো চিনব এর রূপ ধরিয়া, মাগো চিনব এর রূপ ধরিয়া, মৃন্ময়ীর তোর প্রজি শ্রী দুর্গাতাই দুর্গতি কাটিল না চিনব এর রূপ ধরিয়া। আবার হলো দশমী একাদশীর দিন, মানে বিজয়া সম্মেলন। যে গানটা গিয়েছিলাম সেইখানে ওই গানটা, গুরুন কান্তে কে গো যোগী ভিখারি, গুরুন কান্তে কে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে এসে, নীরবে এসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তপ নিহারিতে নারী, অরুণ কান্তে কে গো যোগী ভিখারি। আহা, সুরে সুরে জমে উঠেছে আমাদের অনুষ্ঠান। কথায় কথায় আজ সোহিনী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। এবার বলো, মূল যে জায়গাটা থেকে সরে এলে হ্যাঁ, রজতের সঙ্গে, তারপরে আমি ওখানে ওকে দেখেছি মানে সব ছেলেরাই ঘুরে বেড়াচ্ছে দেখেছি। তারপরে ওরা একটা বাস ছেড়েছিল, সেখানে আমার বাবা তো প্রচুর জায়গায় ঘুরে বেড়াতো, সেখানে আমাকে বাবা নিয়ে গিয়েছিল, দেওঘর মেসেঞ্জার, এইসব মাইথন হ্যাঁ, ওই যে লাইনটাই ওইগুলো, ব্যাস ওখানেই গিয়ে আমাদের প্রেম হয়। আচ্ছা, বাবার চোখকে ফাঁকি দিয়ে? হ্যাঁ, বাবার চোখকে ফাঁকি দিয়ে।
বাবার চোখকে ফাঁকি দিয়ে। এবং সব থেকে কি ওই যে দেওঘরে যে বিশ্বনাথ মানে শিব, ওখানে একজন ইয়ে ওখানকারই মনে হয় পুরোহিত। আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওদের বন্ধুরা তো খুব মানে কংগ্রেস অফিসের বন্ধুরা তো প্রচণ্ড ইয়ার্কি টিয়ার্কি মারতো টারতো। আমি এরকম দাঁড়িয়ে আছি, ওকে পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। আর ওই ভদ্রলোক এসে বলছেন যে বাহ তোমরা কিন্তু রাজা হবে, দুজনা রাজা, একজন রাজা রানী। আমি না ওর দিকে তাকিয়ে আছি, বলি মা কি বলছে আজে বাজে, মানে তখন তো কিছুই না। তারপরে আস্তে আস্তে প্রেম, তারপরে বিয়ে। প্রেমের কত বছর পর বিয়ে? 3 বছর। আচ্ছা, প্রস্তাবটা কে দিল প্রথম? রজত দিয়েছে একদম। বিয়ে তো আনুষ্ঠানিক একদম ডাইরেক্ট বাবাকে গিয়ে বলেছিল। একদম একদম। আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ। এই যে তুমি রজতের বাড়িতে এলে, এই বাড়িতে এসেও তোমার সঙ্গীতটা মানে সঙ্গীত চর্চা একদম পুরোপুরি রয়েছে, এটা কি কারণ? মানে ওই বাড়ির নিশ্চয়ই তুমি দারুণভাবে আমি সহযোগিতা পেয়েছো। ওই বাড়িতে বলি, এটা বলা উচিত না হলে সত্যি আমার এখনো বলে আমার চোখে জল আসে। আমার শাশুড়ি, আমি ওই রকম মহিয়সী নারী আমি খুব কম দেখেছি। উনি বিদ্যাসাগর কলেজ থেকে বোটানিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। আচ্ছা, কিন্তু এখানে এসে উনি রাধারানী স্কুলের চাকরি পর্যন্ত পেয়েছিলেন। কিন্তু আমাদের শ্বশুরবাড়ি তো খুব মানে কনজারভেটিভ ছিল, সেই জন্য কেউ করতে দেননি, সেটা মা আমাকে বলতো। কিন্তু মা সব থেকে কি নিজে কিছু সেইভাবে এগোতে পারিনি, কিন্তু আমাকে যে কিভাবে সাপোর্ট দিয়েছে, আমার বাপের বাড়িতেও ওরকম সাপোর্ট আমি পাইনি। আমাকে একজন গান শেখাতে আসতেন, প্রলয় ভট্টাচার্য। হ্যাঁ, ওনার কথা, হ্যাঁ, কৃষ্ণনগরে উনি গান শেখাতে আসতেন। আমার শাশুড়ি হারমোনিয়ামটা এগিয়ে দিতেন। এবং আমি কোনো সময় আমার শাশুড়ির কথা এখনও প্রলয়দা বলেন, আমার মাস্টারমশাই। আচ্ছা, আর আমার শাশুড়ি আমাকে নিজের রেডিও স্টেশনে নিয়ে গিয়েছে, আমি ওখানে রেকর্ডিং করেছি। মা তো অন্য কিছু খাবে না, মানে কিছু ছোবে না, তার জন্য মা বাবা করতো কি, আমার শাশুড়ির জন্য সুজি বানিয়ে নিয়ে যেত, ক্যান্টিনে বসে সুজি খেত। আর মাকে এসে আমি ওরকম সত্যি ওরকম একজন ভালো মানুষ আমার একদম বন্ধু ছিল। মানে মা, আমি পাশের ঘরে থাকতাম, মা আমাকে ডাকতো মামুনি শোনো, এরকম বলতো। শোনো মানে মার মাথায় একটা কোনো বুদ্ধি আসছে, কোথাও বেরোবে বা কিছু। রাত্রি 9:30টার সময় আমার একা ভাল লাগছে না বাড়ির মধ্যে, আমি বললাম মা যাবে? তো মা বললো হ্যাঁ। কোথায় যাবে বলো? আমি চলো না বড় বাজার থেকে ঘুরে আসি, চলো। মা দেখি আমি এরম এরম করে মাকে হাতটা এরম করে মার ঢুকিয়ে নিতাম, মানে চোখের পাওয়ার, তলার পাওয়ারটা মারাত্মক ছিল, যার জন্য খুব অসুবিধা হতো। এরম করে ঢুকিয়ে নিয়ে যেতাম। তা মাকে বলতাম মা যাচ্ছে, মা দেখি পাটা ঘোরাচ্ছে, একবার এরম করছে এরম করছে। তা আমি বলছি যে এরম করছো কেন গো তুমি? তখন বলছে কেন বলো তো এরম করছি, বুঝতে পারছি না। আমি টর্চ মেরে দেখি একটা আমার হিল জুতো পড়েছে আর একটা হাওয়াই চপ্পল পড়েছে। এত ভালো মানুষ, নিজে নিচে টিভি দেখতো আর আমি ওপরে গান গাইতে বসেছি। আমি টুক করে চলে এলাম। মা বলতো কি হলো, চলে এলে কেন, গান গাইছিলে যে? তা আমি বললাম যে না এটা দেখবো না, এটা দেখবে না, তুমি ওপরে গিয়ে গান করো, এটা কিছুদিন পর আবার দেবে, কিন্তু তোমার এই সময়টা থাকবে না। এই উৎসাহটা ছিল বলেই কিন্তু তুমি। আমি আজও গান গাইছি। আচ্ছা, শুধু ওনার জন্য। কোনো গান তোমার মনে পড়ে যেটা শাশুড়ি মা বারবার শুনতে চাইতেন? হ্যাঁ, ঠিক মনে পড়ে, করছি, 1 সেকেন্ড। শ্যামাশে শিবুরা আমি ওই নাম বড় ভালোবাসি, আমি ওই নাম জপে দিবানিশি শ্যামাশে শিবুরানা। রামের মাথায় জটা জুটো, শিবের মাথায় আছে ফণি, আর কৃষ্ণের মাথায় মোহন চূড়ামার, কৃষ্ণের মাথায়
মোহন চূড়া মামাদের এলো কেশি, আমি ওই নামে জপে দেবানিশে, আমি ওই নাম বড় ভালোবাসি, শ্যামাসে হ্যাঁ হ্যাঁ, মন ভরে গেল। এই গানটা বারে বারে বলতো। এবং মারা যাওয়ার আগের দিনও আমাকে বারবার, দিদি তখন এসেছে, আমার ননদ এসে আছে, আমাকে বারবার বলছে মামনি গান করো গান করো। আমি প্রচুর গান গাইলাম, অনেকগুলো গান গাইলাম, মানে পুরোটা হয়তো গাইছি না, শোনান, একটু 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 করে করে শোনাচ্ছ গান। করেছিলাম। শাশুড়িমার মৃত্যু, এসব বললে, এই প্রসঙ্গে আরেকজন মৃত মানুষের কথা একটু তুলি। হ্যাঁ, শান্তিপুরের প্রয়াত বিধায়ক এবং পৌরপতি অজয় দে। অজয় দা তোমার গানের ভক্ত ছিলেন। হ্যাঁ, প্রচণ্ড। আমি আমি বলি, যখন প্রথম গান শুনলাম অজয়দা মারা গেছে, আমি বিশাল জোরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছিলাম ননাইকে, আমার ছেলে যুবরাজ, ওকে বললাম যে ননাই আর গান গাইবো না, আর আমি গান গাইবো না। আমি ইয়ে হয়েছিল সেদিন, আমার মনে আছে, শেফালিদি, মানে শরৎ কুমার স্কুলের হেডমিস্ট্রেস শেফালিদি মারা গেছেন। সেই দিন হচ্ছে পৌষ সংক্রান্তি, আমাদের সন্ধানী বলে একটা সংস্থা হয়েছিল, অনেকজনকে নিয়ে অজয়দা বলেছিল ওই নৃসিংহপুরে একটা অনুষ্ঠান, আমরা গিয়েছিলাম। কিন্তু যখন গেলাম, আমাদের জহর কাকার কথাও আসুক, জহর কাকাও আমাদের সঙ্গে ছিলেন, জহর সাহা, জহরদা নিয়ে গেলেন আমাদের। একটা গাড়ির মধ্যে হচ্ছে না, কেউ কোলে বসেছে, এ করেছে, একটা টাটা সুমোর মধ্যে সুনীল বঙ্গ ছিলেন। হ্যাঁ, সুনীল বঙ্গ ছিল। আচ্ছা, সব আমরা গেলাম। যাই হোক, গিয়ে আমাকে যেহেতু রজতকে বলেছে যে এরকম বাবলিকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, তোর কোনো চিন্তা নেই, কিন্তু গাড়ি তো একবারেই আসবে, গাড়ি আমরা সব একসঙ্গে আসবো। তখন আমার মনে আছে, এবার আমার অনুষ্ঠানে এসেছিল চন্দন মজুমদার, সিনথেসাইজার বাজায়, চন্দনদাকে নিয়ে গেছিলাম, আমি ওই গানটা গিয়েছিলাম। অজয়দার সামনে ছিল, অজয়দা ছিল, আর হচ্ছে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সালামদা ছিলেন, আর অজয়দার ড্রাইভার ছিল, 4-5 জন। এত শীত, আর ওই জায়গায় তখন সবাই পিঠেপুলি করছে, কেউ নেই, আমরা স্টেজে প্রচুর জন রয়েছি। তা তখন আমি ওই গানটা, অজয়দা প্রচণ্ড পছন্দ করতো জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান, সেটা হচ্ছে এখন সকাল রাতের চেয়ে অন্ধকার। একটু করি। এখন সকাল রাতের চেয়ে অন্ধকার, এ তো সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। এই গানটা গেয়েছিলাম। ননাই তখন স্টেজের উপর বসে ননাইকে ডাকলেন, অজয়দা শোন, বাড়ি যাবি? ও বললো হ্যাঁ, মাকে ডাক। তা বলছো, আমি তখন নামলাম, আমাকে বললো রজতকে আমি কথা দিয়েছি তাড়াতাড়ি তোকে বাড়ি পৌঁছে দেবো, তুই আমার গাড়িতে চ। তাহলে ওরা বললো ওরা থাক, একটা কোনো দর্শক নেই, ওরা গান গাইবে, মানে ওরা গান গাইবে, ওদের গান ওরাই শুনবে। অজয়দা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে, ড্রাইভার বলেছিল ডাকঘরে না বাবু, তাকে চিৎকার করে রেগে গিয়ে বললো একদম বাড়ির সামনে দাঁড় করাবি বাবলি। আমাকে বাবলি বলেই ডাকতো, সৈনী বলতো না কোনো সময়। লাস্ট গানটা শোনালাম অজয়দাকে, সেটা মনে হয় আপনারই কোনো অনুষ্ঠান, আর আমাদের প্রতিচ্ছবির বর্ষপূর্তি অনুষ্ঠান। হ্যাঁ, আমি ওই গানটা গেয়েছিলাম, আমার লাস্ট গান শোনানো ওইটা। আরেকটা কথা বলি, সেটাও বলে দিই, পুষ্পমেলায় তো আমি গান গাইতাম। হ্যাঁ, পৌরসভার যত অনুষ্ঠান হতো সমস্ত একবার সব থেকে মজা হয়েছে, আমি দেখি কোনো গানের আর কোনো ইয়ে আসছে না পুষ্পমেলায়, তা আমি ওকে বললাম, ও তখন বড়বাবু,
আচ্ছা, আমি তখন ওকে বললাম যে আচ্ছা, তোমাদের তো এবার গানের কথা কিছু বললো না? বললো না, অজয়দা তো আমাকে কিছু বলেনি তোমাকে গান গাওয়ার কথা, এবার তো তুমি গাইবে না। আনো শোনো, আমি কিন্তু ওই রান্না করে সবাইকে খাইয়ে আমি উঠে সঙ্গে সঙ্গে যেন শুনি না যে আয় গান গাইতে আয় বলে, আমি লেপের মধ্যে প্রচণ্ড ঠান্ডা তখন, লেপের মধ্যে আমি মোটে শুয়েছি, ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা ধরলাম, ও আমাকে বলছে তুমি তাড়াতাড়ি শাড়ি পরো। আমি কেন? না গান গাইতে পারেন না? আমাকে তো তুমি বারবার বলে দিয়েছি আমি তো গাইবো না। অজয়দা বলে তোল পার করছে। কেন? বাবলি প্রত্যেকবার গান গায়, এটাও কি আমাকে তোদের বলে দিতে হবে? সালামদাকে যাচ্ছে তাই বলেছে। সালামদা তো সে কাঁপছে থরথর করে। তখন আমাকে বলেছে, আমি গেলাম, গিয়ে আমি এরকম বসে আছি, অজয়দা ওইখান থেকে ঢুকলো। আমি বলেছি আমি সবাইকে বলি, ঠিক এরকম আমাকে দেখিয়ে সবাইকে আমি বলি, আমার মানে বললেই চলে আসবে, এসেই গানটা ধরবে মাইক্রোফোনে, সেটা হচ্ছে তুই, ঠিক এরকম করে। আমি বলছি অজয়দা আমি কিন্তু গান ঠিক করে আসিনি। গান ঠিক করে আসিসনি? কী গান গাইবি? আমি বলুন, বন্দে মাতরম গিয়ে দিই। বললো বন্দে মাতরম করবি? কোনটা গাইবি? আমি কেন, দেশ রাগের ওপর যেটা আছে। হ্যাঁ কর, দেশ রাগের ওপরই কর। এবং আমার সব থেকে পাওয়া, এগুলোই পাওয়া আমার হচ্ছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা শিল্পীর সঙ্গে অজয়দা ডেকে আমাকে আলাপ করিয়ে দেয়া। হৈমন্তী শুক্লা, অরিন্দম গাঙ্গুলি, কিন্তু আমি অজয়দাকে বলতাম একটাই কথা, অজয়দা আমি যে কাউন্সিলর ছিলাম সেটা আপনি বলবেন না, আপনি আমার গানের পরিচয় দেবেন। এবং আমি উদয়নও বলতো, অ্যাঙ্কারিং করতো, উদয়নকেও আমি অনেকবার বলেছি যে ওই কাউন্সিলর ছিলাম, আমাকে ওটা বলতে না। আচ্ছা, একটু একটু ইন্টারাপ্ট হ্যাঁ করি। কাউন্সিলর পরিচিতিটাকে তুমি কি ভুলে যেতে চাইছো? হ্যাঁ, আমার ভালো লাগে না, সবাইকে সব কিছু দিতে পারিনি তো, এটা হচ্ছে আমার বড় ক্ষোভ। কিন্তু আমি ক্ষোভ না খেদ কোনটা? মানে ক্ষোভই, মানে ক্ষোভ মানে কি, পারিনি করতে, পারিনি। কষ্ট। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে আমি করতাম ওই যে আগে, তো এখন তো গুলো মানে নেই, জিআর ফিয়ার মনে হয় নেই না, আর জিআর টিআর দেওয়া হয় না। যদি 300 জনার জিআর আসতো, একজনকে আমি 5 কেজি না দিয়ে আমি একজনকে 2 কেজি দিতাম, কিন্তু সকলকে দিতাম, মানে তুমি কি সকলকে দিতাম। তাহলে মনে করছো ওই জগৎটা তোমাদের জন্য নয়? না না না, একদমই না, আমাকে অজয়দাটা জোর করে দাঁড় করিয়েছিল। এবং সব থেকে বড় কথা, আর একটা কথা বলি, এটা জানি না কারা দেখবে কারা শুনবে জানি না, তবু বলছি, একদম উগলেই দিই, নমিনেশন জমা দিতে গিয়েছি আমি, অজয়দা আমাকে, ও আমি বক্তৃতা দেব, তার আগে বক্তৃতা তো হয় না, নমিনেশন জমা দিতে যাব। আনলাম যে আমাকে বললো টাকা নিয়ে এসছিস? আনলাম না। তোর ব্যাগে কোনো টাকা নেই? আনলাম না। তা বলছে কে দেবে? না আপনি দেবেন। আমি দিয়ে দিচ্ছি, বলে দিয়ে দিলাম। আরে বক্তৃতা কিন্তু আমি দিতে জানি না। তাহলে আমি লিখে দেবো। উনি শুনতে যেতেন আমি বক্তৃতাটা, ওনার বক্তৃতাটাই দিচ্ছি কেন, আমি তো মুখস্থ, আমি মুখস্থ ওনার কথাটাই বলতাম, উনি সত্যিটাই বলতাম। উনি সত্যি যদি থাকতেন আজকে, আমার সত্যি মানে আমি, আমি খুব কষ্ট পাই ওনার জন্য। অজয়দা থাকলে কি আরেকবার দাঁড়াতে উনি যদি বলতেন? অজয়দা থাকলে দাঁড়াতাম, অজয়দা থাকলে দাঁড়াতাম। তার মানে নেতৃত্বের এবং শুনুন, আমি কোনো জায়গায়, কোনো আমার ওয়ার্ডে কিন্তু আমি যেতাম না, আমি সবাইকে সব কিছু দিতাম, এইটুকু আমার বিশাল ইয়ে ছিল। এবং আমাকে পরের ইয়েতে সবাই বলেছে দাঁড় করাতে, মানে দাঁড়াতে। আমি, আমার এরকমও বলতে হয়নি যে কারুর বাড়িতে গিয়ে যে আমাকে ভোটটা দিন। আমার পেছনে সবসময় 200 ছেলে থাকতো। আর ইয়ে মারা গেছে, প্রদ্যুৎ বোস, ওনাকে ওনার হাতটা আমি ঠিক এরম করে ধরে আমি নিয়ে যেতাম ওনাকে। আর উনি আমায় বলতেন, আমি প্রদ্যুৎ দা আমার কিন্তু আর ভাল লাগছে না, আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। প্রদ্যুৎ বলতেন দেখ তোর পেছনে 200টা ছেলে, আর থাক 200 ছেলে, আমারও সব ভালো লাগে না। আমি সত্যি কথা। আর ও অজয়দার কথা আমি বলবো না, অজয়দাকে বললাম অজয়দা আমি এরকম বসে আছে গার্গী রায়চৌধুরী, তারপরে ওই যে উনি ছিলেন কি প্রফেসর, ওই যে আপনার কল্যাণী বলা কৃষি বিদ্যালয়ের ইয়ে ছিলেন, উপাচার্য। উপাচার্য উনি যে ছিলেন না, উনি এসে বসে আছেন। আমি ওই গানটা গাইলাম, একটুখানি করি, মুখখানা করি। একদম একদম। আচ্ছা, রাগটা পিলু, নজরুল গীতি। সুরে ও বাণী
মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। অনুরাগ কম কম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি নিলে, আমারে ছুঁয়াছিলে। এই গানটা গেয়েছি, উনি খুব প্রশংসা করলেন। অজয় দত্ত কিছু বললেন, অজয় দত্ত মানে প্রচণ্ড প্লিজড হতো আমার গান ভালো হলে। গান ভালো না হলে কিন্তু উনি বলে দিতেন, কারণ ওনার ক্ষমতা ছিল তাল কি রাগ। আমি নিজে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিল তো? প্রতিচ্ছবিতেই ওই গানটা গাইছিলাম, ওই যে হ্যাঁ, ওটা তো গাইতেই হবে। অজয় দাকে শেষ যে গানটা শুনিয়েছো। আচ্ছা সেটা করছি। ওই যে ওই যে ওটা আপনাদের বাড়ি গাইলাম আমি লাস্ট, ওই যে অজয়দার সঙ্গে আমার যে ফটোটা আমি তুললাম। কে বসিলে আজি হৃদয় শোনে, ভুবনে প্রভু। এই গানটা গিয়ে নামলাম, আমাকে বললো বল কি রাগের ওপর এটা। তা আমি প্রথমে একটুখানি করেছিলাম, তারপর বললাম সিন্ধু কাফি, বলে হ্যাঁ ঠিক বলেছিস। যাই হোক, এটা তো হলো। শেষ সবই গান হলো। কোনটা? শেষ গান বলছি, তার আগে আমার ছেলের কথা একটু বলি। হ্যাঁ, অবশ্যই। যে আমার ছেলেও এই প্রফেশনালে এসছে, মানে ভালো তবলা বাজায়, খোলটা অসাধারণ বাজাচ্ছে খোলটা আজকাল। খোলটা কিন্তু কোনোদিন শেখেনি কারোর কাছে, যুবরাজ মুখার্জি। ও ও আমাকে এখন দেখায় যে মা এই এই গান, এই এই তাল বাজবে, এই এই বৃত্তান্ত, ও সমস্ত আমাকে বলে দেয়। আসলে সুরতাল তোমাদের রক্তে তো। হ্যাঁ, আর আমি যখন আরেকটা কথা বলি, ও যখন হচ্ছে তখন যতন রায়চৌধুরী আমাকে বলছে তোর হাই প্রেশার মারাত্মক, তুই গান কর। তখন ওই গানটা গাইছিলাম, নাবিটিতে আশা ভাঙিল খেলা। দুখানা গান গিয়েছিলাম। আমাকে উনি বললেন সিঙ্গারা খাবি, আলাম এখন তো দেবেন না, ওই জন্য বলছেন। উনিও খুব ভালো গায়ে গিয়েছিলেন, মানে সেইটা কি, ও তো আমার পেটের মধ্যে থেকেই গান একদম শুনছে, ওর তো হবেই, ওর তো হওয়া উচিত। ও খুব ভালো। এইবার সময় হ্যাঁ, অনেকটাই হয়ে যাচ্ছে, একটু অজয় দাকে শেষ যে গানটা শুনিয়েছিলে। সেটা তো একটা নজরুল গীতি, কিন্তু আমার একটা গান গাওয়া উচিত। না, সেটা আমি পরে হ্যাঁ, বলছি, ওইটা, আগে অজয় দারটা আগে শেষ করি। আপনার ইয়েতে অনুষ্ঠানে গিয়েছিলাম, দিয়ে বলে আমার কাছে বস বস, ঠিক এরকম করে। খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমার আপনাছে আপন যে জন খোঁজি তারে আমি, আপনাই আমি শুনে যেন তার চরণের ধ্বনি আমারে দিয়াশে বাসনায় আমার আপনাছে আপন যে জন
খোঁজে তারে আমি আপন। মনে আছে এই গানটা যেদিন গেয়েছিল? একটু বলে নিই, প্রচুর কথা বলবো কি করে। সেটা হচ্ছে সুরেরও বাণী গানটা গাইলাম, সে অরিন্দম গাঙ্গুলি এসেছিলেন। হুম। তা অরিন্দম গাঙ্গুলি, আমি সেটা একটা বলি, মানে এটা এরা তো প্রচণ্ড মানে অন্যরকম প্রফেশনাল এবং সবসময় এইসব নিয়েই থাকেন। অজয়দা বললেন যে আমি গেলাম, বললো তুই আয়, তোর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি এলাম, এসে আমি উনি সোফায় বসেছিলেন ঠিক এরকম করে। তা বললেন যে এই যে আমাদের প্রাক্তন কাউন্সিলর সোহিনী মুখার্জি, উনি ঠিক এরকম করে বসেছিলেন। উনি শুধু এরকম করে মুখটা তুললেন, বললেন খুব ভালো গান গায়, দারুণ গান গায়। স্যাট করে উঠে দাঁড়ালেন। পার্থক্যটা বুঝতে অরিন্দম পেরেছেন? গাঙ্গুলি। অরিন্দম গাঙ্গুলি বুঝতে পেরেছেন? মানে এরা নেতা টেতাকে পাত্তা দেয় না, একদম এরকম উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন হ্যাঁ বলুন বলুন বলুন। তখন সব কিছু বললেন। হ্যাঁ। তখন দেখলাম এই তো সুযোগ, আমি ওটা বলে দিই। মানে অজয়দা আজ সুরেরও বাণী কিন্তু আপনার জন্য গিয়েছি। সত্যি? ঠিক এরকম করে, সত্যি? তুই সত্যি কথা বলছিস? আমি একদম সত্যি কথা বলছি। কজন সুরেরও বাণী বোঝে বলুন তো এখানে? আমি ঠিক এই কথাটা বলেছিলাম, আপনি ছাড়া কে বোঝে? 500 জন আর একজনে যদি আপনি থাকেন, আমি চোখ বুজে গান গাইব। আমি এই কথাটা বলেছিলাম ওনাকে। উনি মানে সে যে কি আনন্দ, অজয়দার আনন্দগুলো বুঝতে পারতাম। আর রেগে গেলে তো তার কোনো জ্ঞান থাকতো না। মানে আমি সত্যি কথাই, মানে এদের যে ইয়ে পেয়েছি আমি, এটা আমার কাছে বিশাল আমার ভাগ্য। ভালো ভালো লোকের ইয়ে পেয়েছি, সমস্ত বড় বড় ইয়ে আমাকে এসে বললেন, আমি কোন কুসুমেতে গন্ধ তুমি গানটা গাইলাম, আমাকে বিদীপ্তা এসে এরম করে ধরে হাত দুখানা ধরলো, ধরে বললো আমি একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলুন। তা বলছে যে এই এক্সপ্রেশনটা আসে কি করে, এই ভাবটা আসে কি করে। বলে আমার তো পা কাঁপছিল ফুলে ফুলে ঢলে ঢলে করতে করতে, আমার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, খালি গলায় করেন কি করে। আমাকে বলছে খালি গলায় শুধু একটা মাইক্রোফোন করেন কি করে, আর ওই জায়গায় গানটাকে কি করে নিয়ে যান। আমি তখন ওনাকে কি বলবো, আমি তখন বলছি আমরা যখন সিনেমা দেখি আপনার, বা আপনার যখন সিরিয়াল দেখি, আপনি কান্নার জায়গায় আমরা কাঁদি, ওটা আনেন কি করে। ও আমাকে ঠিক পাশে এরম বসালো, বসিয়ে কত রকম গল্প যে করলো, প্রচুর ফটোও আছে আমার সঙ্গে। তারপরে বলল আমার সঙ্গে একটু দোকানে যাবেন, মিষ্টির দোকানে। আমি বললাম যে কেন? না আমার বাড়িতে যদি নিকুতি না নিয়ে যাই তাহলে তো আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আরে এরা 1 কেজি নিকুতি আপনাকে দেবে। আরে আপনি জানেন? হ্যাঁ আমার আমার হাজব্যান্ডই এখানকার বড়বাবু, আমি খবর পেয়ে গেছি। মানে এগুলো সবই অজয়দার জন্য, সব। কথা তো শেষ হবে না। না এই প্রায় 1 ঘন্টা কথা আমারও বেরিয়ে খুব গেল। ভালো লাগছে আজকে। আমার সেটাও বলি, আমার গলার অবস্থা একদম ভালো না। আমাকে যেই বলেছে খবর দিয়েছে, আমি তখনই বললাম যে আমি প্রচণ্ড গলার ইয়ে নিয়ে একটু ভুগছি। ঠান্ডা গরমে উত্তরবঙ্গে গেছিলাম, এসে এখানে গরম ওখানে ঠান্ডা। কিন্তু যে মানুষটা আমায় ডেকেছে সেটা হচ্ছে শত্রুদা। এর ডাকাতে আমি একদম না করতে পারি না, পারবও না কোনোদিন। সেই জন্য চলে এলাম ছুটে। তা শেষ তো করতেই হবে একটা হ্যাঁ, জায়গায়, হয়তো হ্যাঁ। আরেকদিন আরো কথা শুনবো। হ্যাঁ 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 একটা কথা একটু তোমায় জিজ্ঞাসা করি, তুমিও তো এখন গান শেখাচ্ছ, হ্যাঁ। প্রচুর ছাত্রী, মূলত ছাত্রী বেশি। হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবে? রবীন্দ্রনাথের গান বলো, নজরুলের গান বলো, গানটা শিখতে হলে কোন কোন যোগ্যতাগুলো দরকার বা কোন কোন রেওয়াজটা দরকার, তুমি একটু তাদের উদ্দেশ্যে বলো, বা যেটা দেখে অন্যান্য আমি যেটা বলবো সেটা আমার সঙ্গে মিলবে না কারণ। কোনো এখানকার মানে শান্তিপুরে কোনো যারা শেখায় গান তাদের সঙ্গে মিলবে না। তুমি তোমার মতো গান যে একদম ভোরবেলা উঠেই গান করতে হবে তাই যদি হতো তাহলে আমাদের গলা কোনো দিনই থাকতো না, কারণ কোনো দিন করিনি। প্রথম কথা, গান যে কোনো সময় করা যায়, গান যে কোনো সময় করা যায়। আর খাতা ভর্তি করলে চলবে না, গান লিমিটেড রাখতে হবে। সেটাকে এত ভালো করে করতে হবে যে তুমি উঠে চলে গেলে আর একজন চিন্তা করবে গান করতে গেলে যে আমার গানটা এরা নিতে পারবে তো, এটা চিন্তা করবে। প্রচুর খাতা ভর্তি করে তো লাভ নেই। আমি এ গান জানি ও গান জানি, আমি প্রচুর শুনেছি এই মানে এমনি ইউজ করেছি, হ্যান করেছি ত্যান করেছি। গান যখন গাইছে, গান আসল গান,
আমি ওসব থিওরিটিক্যাল কিচ্ছু জানি না, আমি ছেড়ে দিলাম। গানটাকে তো শোনাতে হবে সুন্দর করে, আমার কথা সুরে গলা বলবে। বেসুরো অনেকেই করে, বেসুরোটা করা কেন হয় আমি জানি না, আমাদের হয় না, আমার হয় না। এবং হয় না মানে আমি যাদের গান শেখাই তাদেরও হয় না। আরেকটা মনে হয় কথা প্রধান যে গানগুলো, সে গানগুলোর হ্যাঁ। যে বক্তব্য সেটা মনে হয় অনুধাবন করাটা। হ্যাঁ, অবশ্যই বুঝতে হবে, আর বসাটা ঠিক করতে হবে। বাবু হয়ে বসা, আমি যেমন বাবু হয়ে বসি, আমি বলি মাইক্রোফোনটা একটু উঁচু করে দিতে। এই যে উঁচু হয়ে বসলে একদম নাভি থেকে গানটা বেরোচ্ছে, একদম। একদম নাভি থেকে গানটা, এবং গলা ছেড়ে গাও, গলা চেপে গান হয় না, গলা ছেড়ে দাও। আর একজন যখন শুনবে তার আহা এই ব্যাপারটা সে বলে ফেলবে, বলতে পারবে, সে গায়ে কাঁটা দেবে, তাহলে তো সে উপলব্ধি করতে পারছে না। ঠিক ঠিক ঠিক। এটা হচ্ছে কথা। শেষের দিকে যাব। হ্যাঁ, একটা গান তোমার বাবা অর্থাৎ হুম। প্রয়াত গৌরীন্দ্রকে স্মরণীয় করে রেখেছে, এবং তুমিও সেই গানটা অত্যন্ত ভালো গাও। আমাদের অর্থাৎ সমস্ত শান্তিপুরবাসীর প্রিয় গান, শান্তিপুরে জন্মে আমি ধন্য মনে করি। এই এটা আমার গানটা মনে দিয়ে হচ্ছে আজকের অনেকবার, অনুষ্ঠান হ্যাঁ, শেষ করব। ঠিক আছে, করি। হ্যাঁ, এটা আরেকটা কথা ছোট্ট করে বলি। হ্যাঁ, একদম। এটা হচ্ছে বাবার যখন দাহ হবে তার কিছুক্ষণ আগে একটা দল ওই শ্মশানে এসছে। এটা দূরদর্শনে উনি গেয়েছিলেন। হ্যাঁ, দূরদর্শনে অনেক দিন গিয়েছিলেন। আচ্ছা, ওই গানটা একটা দল এসছে, তা তারা তো জানে না যে এটা গৌরীন্দ্রের বডি বা কিছু জানে না। প্রথমে এসেই গানটা ধরেছে শ্রীধাম শান্তিপুরে। আহা, ভাবা প্রথম, যায়। এটা কেউ জানেই না, এটা প্রথম গান, মানে কীর্তনের লোকেরা প্রথম গানটাই ধরেছে শ্রীধাম শান্তিপুরে। ওরা ওদের স্টাইলে গানটা গাইছে। কিভাবে জনপ্রিয়তা লাভ হ্যাঁ, করেছিল। হ্যাঁ, সারা মায়াপুরও ঘুরেছিল এটা। এটা র্যালি হয়েছিল ওদের, বাবার গান রেকর্ডিং করে নিয়ে গিয়ে ওরা সারা র্যালি মায়াপুর ঘুরিয়েছিল এই গানটা। তো ওই গানটা হোক একটু, অল্প করেই করছি, আমার যতখানি পারো গলাটা আমাদের শ্রোতারা শুনবেন, ওইটা দিয়ে আমরা শেষ করব। শ্রীধাম শান্তিপুরে জন্ম নিলেন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী রে গোস্বামী। শান্তিপুরে জন্মি আমি ধন্য মনে করি। শান্তিপুরে আছে কত বৈরাগীদের বাস, শান্তিপুরে আছে কত বৈরাগীদের বাস। ফুলিয়াতে জন্ম নিলেন কবি কৃত্তিবাস। ওরে বাবলায় গেলে ওরে বাবলায় গেলে দেখতে পাবি অদ্বৈতের বাড়ি রে বাড়ি। শান্তিপুরে জন্মি আমি ধন্য মনে করি। শান্তিপুরের আসে কত লক্ষ ভক্ত জোটে, শান্তিপুরের আসে কত লক্ষ ভক্ত জোটে। মিছিলেতে রাধা কৃষ্ণ সোনার দোলায় ওঠে, আহা সোনার দোলায় ওঠে। কত দলে দলে লোক চলে যায়, কত দলে দলে লোক চলে যায় গোসাইদের বাড়ি রে বাড়ি। শান্তিপুরে জন্মি আমি ধন্য মনে করি। শান্তিপুরে জন্মি আমি ধন্য